ওর দেওয়া ইফতারে অতীন ঘোষ গিয়ে ওখানে ইফতার করছে, ওইখানে কোনো ভারতীয়দের চিকিৎসা হয় না। যত চিকিৎসা হয় সব বাংলাদেশি মুসলিম। 2024-24 যারা বিজেপিকে ভোট দিয়েছেন, যত লোক বিজেপিকে ভোট দিয়েছেন, ওই সংখ্যক মানুষ যদি এবার বিজেপিকে ভোট দেয়, আমি 15,000 ভোটে কাশিমপুর ওনার কাছে পলিটিক্যাল ট্যুরিজম। তৃণমূলকে আর কেউ গুরুত্ব দেয়, তৃণমূলের কোনো এক্সিস্টেন্স নেই, তৃণমূল কোনো পার্টি নেই। তৃণমূল একটা প্ল্যাটফর্ম যেখানে ক্ষমতাকে ভোগ করে নেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম, যার নেতৃত্ব মমতা ব্যানার্জি, যেখানে কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, কোনো কর্মসূচি নেই। রাজ্যে বিধানসভা ভোটের কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে। পাড়ার চায়ের দোকান থেকে পরিবারের ড্রয়িং রুমে সর্বত্রই চলছে ভোটের কাউন্টডাউন। কি হবে, কি হতে চলেছে, কে জিতবে, কে হারবে, এই নিয়ে সরগরম এখন রাজ্য রাজনীতি। সেই আবহে চলছে প্রার্থীদের এখন দুরন্ত প্রচার অভিযান। আজকে নমস্কার, আপনারা দেখছেন রাষ্ট্রদর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের এই স্টুডিওতে এমন একজন ব্যক্তিত্ব এসেছেন যিনি রাজনীতিতে খুব সুবক্তা বলে পরিচিত এবং সাংগঠনিক ক্ষেত্রেও তিনি অসাধারণ একজন ব্যক্তিত্ব। তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। এবার কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সেই বিধানসভার ভূমিপুত্র হিসাবে যাকে মনোনীত করেছেন, তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত। তিনি আর কেউ না, মাননীয় রিতেশ তেওয়ারি। রিতেশ দা, আপনাকে অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। তো এখন তো প্রায় অন্তিম পর্যায়ে বলা যেতে পারে, হাতে গোনার কয়েকদিন বোধহয় বাকি রয়েছে। তো এর মধ্যে যবে থেকে আপনার নাম ঘোষণা হয়েছে তার অনেক দিনই হয়ে গেল, আপনার প্রচার প্রায় অনেক দিনই হয়ে গেল। কি বুঝছেন এলাকার পালসটা, কি বুঝছেন? মার্চ মাসের 19 তারিখ আমার নাম ঘোষণা হয়েছে, আর আজকে এপ্রিলের 20 তারিখ। 1 মাস 1 দিন, এর মধ্যে 2 দিন আমি প্রচারে ছিলাম না। একদিন দলীয় কাজে, পার্টির কাজের জন্য, 2 দিন রাজ্য পার্টির কাজের জন্য একবেলা প্রচারে যাইনি, আর একদিন আরো একটা সাংগঠনিক কাজের জন্য প্রচারের থেকে বিরত থাকতে হয়েছে, আর একদিন দুবেলা বৃষ্টির জন্য প্রোগ্রাম নষ্ট হয়েছে। গোটা বিধানসভাটা আমি প্রায় পায়ে হেঁটে ঘুরেছি, প্রায় সবকটা বস্তি আমি টাচ করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কাশীপুর বেলগাছিয়ায় যত বস্তি আছে 80% বস্তির আমি ডোর টু ডোর, প্রত্যেক কটা বাড়িতে আমি অ্যাপ্রোচ করতে পেরেছি। বেশ কয়েকটা হাই রাইজেও পার্সোনাল রিলেশনের ভিত্তিতে তাদের সাথে কথাবার্তা হয়েছে। গোটা এলাকায় যেদিন আমি নমিনেশন জমা দিয়ে একটা বড় রোড শো করি, কদিন আগে দিল্লির মেম্বার পার্লামেন্ট চিত্রাভিনেতা মনোজ তিওয়ারি আমার জন্য একটি রোড শো করতে এসেছিলেন। যা বুঝেছি, ঘুরে মানুষ যেভাবে কথা বলছে, যেভাবে রিয়াক্ট করছে, আমি এর আগেও 2বার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছি। 2014 সম্ভবত চৌরঙ্গিতে বাই ইলেকশন, পরবর্তীকালে 2016 নির্বাচন। চৌরঙ্গীর নির্বাচনে মানুষের মধ্যে উৎসাহ ছিল, মাত্র 17-18 জনকে নিয়ে ভোট লড়েছিলাম, আমি দ্বিতীয় স্থান ছিলাম, 13-14 হাজার ভোটে হেরেছিলাম। 2016-তে পুরো চিত্রটা ডিফারেন্ট হয়ে গেল। কংগ্রেস সিপিএম জোট হল, সোমেনবাবু কংগ্রেসের প্রার্থী হলেন, আমি টোটাল ভোট পেলাম মাত্র 15-16 হাজার। যেখানে 25,000 ভোট পেয়েছিলাম, সেখানে শুধু ভোট পেলাম 15,000। 10,000 ভোট কমে গেল 1-1.5 বছরের ব্যাপার। তো এই কমে যাওয়া ভোটটার দিন আমি অনেক কিছু শিখেছিলাম। 2021 আমি একটা গল্প বলছি।
কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক চৌরঙ্গিতে প্রার্থী। দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক, উনি আলাদা রাজনীতি করেন, আমি আলাদা রাজনীতি, আমি এক অপরের বিরুদ্ধে আমরা লড়েছি, আজ আমরা দুজন একই দলে। তো প্রচারের শেষ দিন ধর্মতলায় প্যারাডাইস সিনেমা হলের কাছে একটা চায়ের দোকান আছে, কানহা বলে একটা চায়ের দোকান আছে, ওখানে চা খাচ্ছি। চৌরঙ্গীর বিজেপির ক্যান্ডিডেটের হয়ে বক্তৃতা করে এসে ওখানে চা খাচ্ছি, সন্তোষের সাথে দেখা। তো আমি জিজ্ঞেস করলাম সন্তোষকে কি হবে, ও বললো আমি জিতছি। অঙ্কের কথা বললো, এত টাকা খরচ করেছি এই সেই। আমি বললাম আমার 2016 ভোট যদি তুমি ক্রস করো তাহলে আমি ভাববো আমি ভোটটা এখনো বুঝে উঠতে পারি। যে কি বলছো তুমি, মাত্র 15-16 হাজার ভোট পাবো আমি, আমি সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী। আমি দেখো পলিটিক্স এর ট্রেন্ড হয়, বাঙালি কোনোদিন তৃতীয় চতুর্থ পার্টিকে ভোট দেয় না। 1952 থেকে শুরু হয়েছে 2016 অব্দি তুমি দেখে নাও, যারা 3 নম্বর 4 নম্বর আছে তাদের কোনো ভোট হয় না। আমার কথাটা ওর ভালো লাগে, যেদিন ফলাফল বেরিয়েছে আমি যে ভোটটা পেয়েছিলাম সেই ভোটটাই ও পেয়েছে। কারণ 2021-এর নির্বাচনে বাইনারি সেট হয়ে গেছে, যে তৃণমূল শাসক দল, বিরোধী দল বিজেপি, বিজেপি পারবে তৃণমূলকে হারাতে। এটা বাংলার মানুষ 2019-এর লোকসভা নির্বাচনে এই বাইনারিটা সেট করেছে। ওই উদাহরণটা এই কারণের জন্য দিলাম যে অল্প বিস্তর ভোটটা বুঝি আমি। এবার আমি ঘুরছি, সাধারণত মহিলারা মুখ খুলে কথা বলে না। এই যে সার্ভে ফার্ভে দেখেন যে ফেল করে, তার কারণ মহিলা ভোটার। পুরুষরা কথা বলে না, মহিলাদের 50% ভোট, কথাই বলে না। তো ওই ফিগারটাই অলওয়েজ সমস্ত ইকুয়েশনকে বদলে দেয়। এই নির্বাচনে বিজেপির সংকল্পপত্র ঘোষণার পূর্বে যেভাবে দুহাত তুলে মানুষ আমাকে সমর্থন করেছেন, মহিলারা বিশেষ করে বয়স্ক মহিলারা মাথায় হাত দিয়ে জড়িয়ে ধরেছেন, মানে অভূতপূর্ব আর কি। মানে এক একটা সময় মনে হচ্ছিল যে আমি সেই বিজেপির প্রার্থী, যে একটা সময় আমরা রাস্তায় বেরোলে মানুষ তাচ্ছিল্য করতো, ওই দেখ এসছে জনতা পার্টি, এইভাবে বলতো। একটা মানে এই চেঞ্জটাকে নিজে আমি ফিল করেছি। একটা সময় একটা র্যালিতে, মানে আপনি একটা অনুষ্ঠানে, মানে স্ট্রিট কর্নারে বলছিলেন যে সে একটা সময় বিমানবাবু বলছিলেন হ্যাঁ, যে বিজেপি কে যদি পার্টি ধরতে হয় 93 সালে, তাহলে 80 লাখ পঞ্চায়েত নির্বাচন, প্রয়াত তপন সিকদার মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বললেন আমরা এবার দ্বিতীয় হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। তার প্রেক্ষিতেই তার পরের দিন বিমানবাবু বলেছিলেন বিজেপি 5,000 সিট যদি পায় আমি আশ্চর্য হব, আর 16 বার বাকি বিজেপি আবার পার্টি। রাজনীতিতে আর এত অহংকার, মাত্র 30 বছর ওই দলটা আজকে শূন্য। 10 বছর আগে তার মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা 245, ওরা 30, তৃণমূলের জন্য বলেছিলেন। সেই তৃণমূল 15 বছর ক্ষমতায়, আর ক্ষমতায় থেকে সরার 5 বছরের মধ্যে গোটা কলকাতা নয় গোটা বাংলা জুড়ে যাদের বিরুদ্ধে রাজনীতি করেছিলেন সেই কংগ্রেসের হাত ধরতে হয়েছে। রিতেশদা, আপনার যে বিরোধী এবার কলকাতা ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনি বিরোধী একটা হেভিওয়েট হতে পারে, কিন্তু আপনি ভূমিপুত্র, মানে কাশীপুর বিধানসভায়, মানে কাশীপুর থেকেই আপনার লেখা পড়া, খেলা, কলেজ সবকিছুই ওইখানে, অলিগলি আপনার হাতের তেলোর মতন চেনা। তো সেক্ষেত্রে একটা বাইরের লোক, মানে কাশীপুর বিধানসভার বাইরের লোক অতীন ঘোষ, যার ওইখানেই ভোট নেই, সেক্ষেত্রে আপনার কতটা বেনিফিট দিচ্ছে আপনার এলাকার? স্বাভাবিকভাবে একজন বিজেপি ঘটনাচক্রে 2011, 2016, 2021 3বার বিজেপি ওখান বাইরের প্রার্থী বিজেপির হয়ে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবার হয় কি আমি যেরকম আমি নিজে চৌরঙ্গিতে আমি বহিরাগত ছিলাম,
Exactly. কিন্তু দীর্ঘদিন রাজ্য রাজনীতি করেছি, আমাদের রাজ্য পার্টি অফিসটা চৌরঙ্গির মধ্যে। গোটা মধ্য কলকাতা ঘুরে বেড়ানোর দলীয় কাজের বিভিন্ন সময় ঘুরে বেরিয়েছি। সব জানা সত্ত্বেও মানুষ জিজ্ঞাসা করতো কোথায় থাকে, উত্তর দিতাম পার্টি অফিসে থাকে। বলছে, আপনি কি কমিউনে থাকেন? তারপরে নমিনেশনের পর সবাই myNeta.com এ গিয়ে সার্চ করে দেখলো যে আমার ভোটার লিস্টে হিন্দমোটরের অ্যাড্রেস। যে আপনি তো হিন্দমোটর থাকেন, আপনি জিতে গেলে আপনাকে পাবো কোথায়? তো স্বাভাবিকভাবে আজ যখন আমি নিজের কেন্দ্রে দাঁড়াচ্ছি, মানুষের মধ্যে এই প্রশ্ন নেই। আমি কনফিডেন্সের সাথে বলছি 5 বছর আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের এলাকায় আপনাদের সাথে কথা বলে আপনার এলাকায় স্বাস্থ্য, শিক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে যদি যেটা প্রয়োজনীয়তা আছে ওটা আপনারা সিদ্ধান্ত নেবেন, পুরো করার দায়িত্বটা আমার। হ্যাঁ, আমি এক এক করে আসবো যে তো কাশীপুর। এই অ্যাডভান্টেজটা থাকার একটাই কারণ যে আমি লোকাল ছেলে, আমি বিধানসভাটা চিনি, আমি বিধানসভাটা বুঝি, আমি মানুষের চাহিদাটা সম্পর্কে আমার ধ্যান ধারণা আছে। এবং আমি প্রত্যেক গঙ্গার পাড়ায় পাড়ায় আপনার যখন একটা আমি পরিচিতি গঙ্গার আছে। পাড়ে যাই তখন ওখানকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য যে লোকাল লোকেদের কষ্ট, ওখানে হাফিজুল বলে একটা মস্তান তৈরি হয়ে গেছে যে বাংলাদেশি, ভারতীয় নয়, অথচ ওইখানেও গুন্ডামি করছে। ওর দেওয়া ইফতারে অতীন ঘোষ গিয়ে ওখানে ইফতার করছে, গঙ্গার পাড়ে অবৈধ মসজিদ বানিয়ে দিয়েছে। ওখানে ছট পুজোতে হাজার হাজার লোক ওখানে যায় ছট পুজো করতে, তাদের জন্য কোনো ঘাট নেই। ওখানে বেশ কিছু উড়িয়াবাসী জগন্নাথ দেবের মন্দির বানিয়েছে, একটা মায়ের মন্দির বানিয়েছে, মাঝে মধ্যে গিয়ে ওই উড়িয়া বামনদেরকে ওরা পেটাপিটি করে, তাদের হয়ে কেউ বলার লোক নেই। টালা পার্ক, একটা সময় টালা পার্কে সম্বরণ ব্যানার্জি বাংলা দলের ক্যাপ্টেন, অনেক বহু অরুণ প্লেয়ার উঠেছে ওইখান থেকে। অরুণ লাল, অশোক মালহোত্রা, উৎপল চ্যাটার্জি, ইন্দুভূষণ রায়, সাগরময় সেন শর্মা, এদের আমি ওই মাঠে খেলতে দেখেছি। তরুণ সৌরভ গাঙ্গুলি 16-17 বছর বয়স, ওই মাঠে খেলতে দেখেছি। আজকে মাঠটা গিয়ে দেখুন অবস্থা। এই প্রসঙ্গে একটা আমার 30% মাঠটা তৃণমূল সমর্থিত একটি ক্লাব দখল করে রেখেছে। 12 মাস তাদের ওখানে খেলা, ওদের ওদের উৎসব চলছে, কেউ বলার লোক নেই। একটা ক্যালকাটা রেস্কিউ বলে একটি এনজিও আছে, ওই এনজিও সরকারি জমিতে তাদেরকে পাকাপাকি ভাবে একটা মানে কনস্ট্রাকশন করে তাদের ওখানে একটা মানে ফার্স্ট এড ক্যাম্প চালানোর ব্যবস্থা করে দিয়েছে স্থানীয় তৃণমূল। ওইখানে কোনো ভারতীয়দের চিকিৎসা হয় না, যত চিকিৎসা হয় সব বাংলাদেশি মুসলিম। এর বিরুদ্ধে বিজেপি ছাড়া কেউ বলবে না, আর আমরা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাবো। আমার সার্টিফিকেটের দরকার। গোটা টালা পার্কের সাইড থেকে ওদেরকে বসানো, ওদের পাকাপাকি ব্যবস্থা করে দিয়েছিল। কর্পোরেশন নিজের পয়সায় সেন্টার হোম বানিয়ে দিয়েছে ওদের জন্য। আর যত রকম নোংরা রাত্রিবেলা সেখানে হয়, তাতে পুলিশ ইনভলভ আছে, টিএমসি ইনভলভ আছে, লোকাল মস্তানরা ইনভলভ আছে। রামলীলা বাগান বলে একটা জায়গা আছে, রামলীলা বাগানে যান, পুকুরটা আপনাদের গিয়ে শুট করা উচিত যে ডেপুটি মেয়রের কনস্টিটুয়েন্সির একটি পুকুরের অবস্থা কি। আমি এখানে বলে যাবো, আমি অসত্য কথা বলতে পারি। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আসুন আপনার টিম নিয়ে বিটি রোড থেকে 30 মিটার দূরত্বে সিস গার্ডেন বাস, ওইখানে একটা মানে সিস গার্ডেন বাস স্টপেজে নামবে, রাস্তাটা ক্রস করবে, 30 মিটার ওয়াকিং, মাত্র 30 মিটার। এমন হতে পারে 30 মিটার আমি বেশি বলে ফেলেছি। ওই চত্বরে তো কিছুদিন আগে বোমা টোমাও পাওয়া গেছে। ওই বোমাটা যেটা বিস্ফোরণ ঘটেছিল ওটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড। সেখানে পুলিশ একজন প্রিন্সিপাল, রিটায়ার্ড প্রিন্সিপাল মাইতি বাবু, 4 ঘন্টা তাকে বসিয়ে রেখেছিল। ভদ্রলোক কোনো রাজনীতি করে না, আমি ওনাকে চিনি, মানে আমি ওনাকে শিক্ষক মানে প্রিন্সিপাল হিসাবে চিনি। উনি প্রিন্সিপালদের একটি মানে হেডমাস্টার প্রিন্সিপালদের একটি সংগঠন আছে, ওই সংগঠনের প্রথম 2-3 জনের মধ্যে একজন। শুধু তৃণমূলটা করেন না, এই অপরাধে পুলিশ, টালা থানা
ঘন্টার পর ঘন্টা ওরা টালা থানা না চিতপুর থানার মধ্যে যে কোনো একটা মনে করতে পারছি না, 3-4 ঘন্টা থানায় বসিয়ে রেখেছে। অথচ দেখুন কাশীপুর এলাকা মানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসাবে পরিচিত। আমরা মানে ইন্ডাস্ট্রি যেখানে বিভিন্ন মাঝারি শিল্প, ভারী শিল্প, তারপরে ট্রান্সপোর্ট, বিভিন্ন শিল্প এখানে রয়েছে। অথচ আজকে সেই শিল্পগুলো একদম, আপনি আপনার প্রায়োরিটি কি দিচ্ছেন এবারের দেখুন, নির্বাচনে? আমার বয়স যখন 12-14 বছর, আমি ওইখানে একটি স্কুলে পড়তাম। চিড়িয়ামোড় থেকে টালা পোস্ট অফিস, এর মধ্যে 4-5টা বাস স্টপেজ আছে। চিড়িয়ামোড়, গ্যারেজ, পাইকপাড়া, তখন টালা ব্রিজ একটা স্টপেজ ছিল, ব্রিজের উপরে বাস হ্যাঁ, থামতো, এবং টালা পোস্ট অফিস। জাস্ট বিটি রোডটা এরকম ছিল। এই 4টে স্টপেজে সকালবেলা 7টা থেকে লোক নামতো, আর ফেরাটা 5টা থেকে শুরু হতো, রাত 10টা অব্দি ফের 4 থেকে 5 বার সাইরেন বাজতো। 6টার শিফট, 8টার শিফট, 9টার শিফট, কয়েক হাজার নয়, মিনিমাম 10 থেকে 12 হাজার লোক ওখানে চাকরি করতো। শুধু টাটা সল্টের অন্তত 3 থেকে 4টে বড় বড় গোডাউন ছিল। এই যে জুট ব্যাগ গুলো দেখেন আপনারা, জুট মিল মোস্টলি হাওড়া এবং উত্তর 24 পরগনায় আছে, কিন্তু র মেটেরিয়ালস ওইখানে আসতো, আর ওখানে জুট ব্যাগ তৈরি হতো। ওই জুটের যে ওই সিটটা, তার উপরে প্লাস্টিক ল্যামিনেশনের কাজ, যেটা এফসিআই তে ওই চিনি ফিনি হুম। বা গম চাল, ওইটা প্লাস্টিক ল্যামিনেট করে দিলে বাইরে বেরোয় না, ওইটাতে ওরা এফসিআই কে সাপ্লাই করতো। উষার ফ্যাক্টরি ছিল, ইউনিয়ন কার্বাইড ছিল। ইলেকট্রিক সাপ্লাইয়েরও বোধহয় একটা ব্রাঞ্চ, ইলেকট্রিক সাপ্লাই আছে, ইলেকট্রিক সাপ্লাই ঝিল রোডে আছে। আপনি আজ গিয়ে দেখুন, উষা বন্ধ হয়ে গেছে। ইউনিয়ন কার্বাইড আজকের ডেটে জৈন কলেজ হয়ে গেছে, মানে ডেন্টাল কলেজ হয়েছে। প্রায় মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো বন্ধ, সমস্ত। কার্যত গোডাউন হয়ে থেকে গেছে। মানে যেহেতু কমার্শিয়াল কে ট্রান্সফার করে বিল্ডিং বানানো ওটা একটু টাফ, না হলে প্রমোটিং চালু হয়ে যেত। একটাই ব্যবসা এখনো চলছে, সেটা হচ্ছে সিমেন্ট লোডিং আনলোডিং, সেটাও অনেক কমেছে। তার কারণ গাড়ি ওনারদের উপরে এই সরকার যেভাবে অত্যাচার করেছে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই, কমার্শিয়াল গাড়ি যদি হয়, অন অ্যান অ্যাভারেজ তাকে রোজ 2টো কেস দেয়। ওই পয়সা থেকে পুলিশের মাইনে আসে। পুলিশকে বলে দেওয়া হয়েছে, সার্জেন্টদের, যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যারা ট্রাফিক ডিপার্টমেন্ট দেখেন, তোমার স্যালারি তোমাকে রাস্তা থেকে তুলতে হবে, এক্সচেকারে পয়সা নেই। কাশীপুর একটা মানে ওইখানে আমি যতদূর স্টাডি করেছি, ওইখানে কোনো ফিজিক্স কেমিস্ট্রি নেই, হিস্ট্রি আর হিস্ট্রি। ওইখানে কাশীপুর এলাকা একটা আধ্যাত্মবাদের জায়গা। ওইখানে সর্বমঙ্গলা মন্দির আছে, ওইখানে রামকৃষ্ণ মিশন আছে, কাশীপুর মহাশ্মশান আছে, আর এই মানে কাশীপুর মঠ আছে। মানে আধ্যাত্মিক পরিবেশে ওইখানে হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনি যে এই যে ইন্ডাস্ট্রি আপনি যদি বিধায়ক হন ওইখানে, কাশীপুরে আরো 2টো প্রতিষ্ঠিত মন্দির আছে। দিগম্বরী জৈনদের অনেক বড় মন্দির আছে, পারশনাথ মন্দির, বেলগাছিয়া ব্রিজের নিচে। সেখানে মা ওলাই চণ্ডীর একটা অত্যন্ত জাগ্রত মন্দির আছে। এছাড়া ছোটখাটো অনেক মন্দির আছে সেখানে। কুন্ডু লেনে একটা মায়ের অত্যন্ত জাগ্রত মন্দির আছে। কাশীপুর হচ্ছে পুরনো কলকাতা। অ্যাকচুয়ালি কলকাতা, যেটা শ্রমিক ভট্টাচার্য প্রায় বলে থাকেন, পুরনো কলকাতা বলতে কাশীপুর থেকে ভবানীপুর, এই ছিল পুরনো কলকাতা। ক্যালকাটা 1 হচ্ছে ডালহৌসি, ক্যালকাটা 2 হচ্ছে কাশীপুর। তো কারণ কাশীপুরটাকে তৈরি করেছিল ইংরেজরা, যেহেতু ক্যানেলের বাইরে ছিল, গঙ্গার পারে ছিল,
ইজিলি ট্রান্সপোর্টেশন ছিল। আমি ছোটবেলায় দেখেছি নৌকো করে বাস নামতো, নৌকো করে নুন আসতো, সেই নুনগুলো গোডাউনে গিয়ে প্যাকেট হতো। আমরা ওইখান থেকে যখন 50 পয়সা কেজি নুন, আমরা ওইখান থেকে 20 পয়সা নুন নিয়ে আসতাম। আমি নিয়ে এসেছি বাড়ির জন্য। গঙ্গায় আমি যে স্কুলে পড়তাম, গরমকালে ওটা মর্নিং হয়ে যেত। তো 10:30 থেকে আমাদের ঠিকানা ছিল বাগবাজার গঙ্গার ঘাট। ওইখানে সাঁতার শেখা গঙ্গার মধ্যে দেখতাম মাটি আসছে, বালি আসছে। আজকে সেসব নেই, ট্রান্সপোর্টেশন মোড চেঞ্জ হয়ে গেছে। আপনার বিধানসভা এলাকায় দুটো খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। এক হচ্ছে নর্থ সুবারবন, আর এক হচ্ছে আরজিকর। এই দুটোই খুব সিগনিফিকেন্ট, যেহেতু আরজিকরে এমন একটা ঘটনা, মানে হৃদয় বিদারক ঘটনা নর্থ ঘটেছে। সাবারবান হসপিটালটা নিয়ে বলি আপনাকে, তৃণমূল কংগ্রেস 15 বছর ভোট এলেই বলে আমরা এটাকে ফুল ফ্লেজেড হসপিটাল বানাবো। না, বামপন্থীরাও কিছু করেনি, বামপন্থীরাও কিছু ওরা করেনি বলে তো মানুষ হারিয়েছে। ওই জন্য বামপন্থীদের কথা বলার দরকারই নেই। ওরা যদি করতো তাহলে তো অনেক কিছু হতে পারত। হ্যাঁ। যদিও বিল্ডিংটা হয়েছিল অনেক আগে। হ্যাঁ। তৃণমূল কংগ্রেস মালা সাহা যখন এমএলএ হলেন, তিনি বললেন আমরা এটাকে ডেভেলপ করব। কারণ মালা সাহা তৃণমূলের এমন একজন এমএলএ যিনি কাশীপুরের 2009-এর পর নতুন কাশীপুর হয়। তার আগের যে কাশীপুর, তার কনফিগারেশন ছিল 6, 7, 8, 9, 19 নিয়ে কাশীপুর। আর যে হসপিটালটার কথা আপনি বলছেন ওটা 1 নম্বর ওয়ার্ডে ছিল। ওই বিধানসভাটার নাম ছিল বেলগাছিয়া পূর্ব। পূর্ব পূর্ব না, বেলগাছিয়া পশ্চিম। হ্যাঁ। তাতে ছিল 1, 2, 4, 5 এই নিয়ে ওই বিধানসভাটা ছিল। তো কাশীপুর থেকে তারক ব্যানার্জি জিতেছিলেন, আর ওইখান থেকে মালা সাহা জিতেছিলেন। 2009-এর ডেলিমিটেশন হওয়ার পর 1, 2, 3, 4, 5, 6 মিলে একটা বিধানসভা হলো, আবার সেখান থেকে মালা সাহা জিতলেন। তৃণমূল প্রথম দিন থেকে বলছে কর্পোরেশন তৃণমূলের, রাজ্য সরকার তৃণমূলের, সাংসদ তৃণমূলের, এমএলএ তৃণমূলের, সব কাউন্সিলর তৃণমূলের, অথচ ওই হসপিটালটায় কেউ হাত দিল। আজকে ওই হসপিটালটাকে যদি ঠিকঠাক ভাবে চালানো যেত, কাশীপুরের মানে বিবি বাজার থেকে শুরু করে ওদিকে আলমবাজার পর্যন্ত, ওইদিকে ডানলাভ থেকে শুরু করে চিড়িয়াখানা পর্যন্ত, মানুষকে আরজি করার দিকে আসতে হতো না, প্রাইভেট হসপিটালে যেতে হতো না। অনেক ক্ষেত্রে লোকেরা সেখানে চিকিৎসা পেত, তারা কিছু করলো না। আমাদের ওইখানে হসপিটালে একটা এক্সরে মেশিন ছিল, ফার্স্ট এড ছাড়া কিছু নেই। বর্তমান বিধায়ক ফুল ফ্লেজেড হসপিটালের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি ওখানে যাবেন, বর্তমান বিধায়কের কন্ট্রিবিউশন, লোকজন বলছে একটা শুধু আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। যদিও আমি একটা জায়গায় বক্তৃতা করছিলাম, একটি বাচ্চা ছেলে আমাকে এসে বলল যে আঙ্কেল আপনি যেটা বলছেন এটা ঠিক নয়, ওখানে কোনো আল্ট্রাসোনোগ্রাফি মেশিনও নেই, শুধু এক্সরে মেশিনটাই আছে। আমি তারপরে আর মানে ক্রস করার, চেক করার সুযোগ পাই। গতকাল সন্ধ্যেবেলা আমাকে একজন বললো না, আল্ট্রাসোনোগ্রাফি মেশিনটা আছে। ঠিক হসপিটালটার গায়ে একটা কমপ্লেক্স আছে, ওম রেসিডেন্স। গতকাল ওইখানকার বাসিন্দারা আমাকে ডেকেছিলেন, আমি যাব বলে অ্যাপ্রোচ করেছিলাম, তোরা গতকাল ডেকেছিলেন। ওইখানে একজন বললো যে ওখানে আছে। তো এই হচ্ছে তার কন্ট্রিবিউশন। আপনার বিধানসভায় কি এসআইআর এর কোনো এফেক্ট পড়বে? 62,000 ভোট বাদ গেছে। হ্যাঁ, এই 62,000 তো 62,000 মানে অনেকটাই। আমি যারা বিজেপি কে 2019, 21 এবং 24-এ ভোট দিয়েছে, ওই ভোটটা বিজেপির সিম্বলে পড়লেই আমি 15,000 ভোটে এমএলএ হব। 2024 এবং 24-এ যারা বিজেপি কে ভোট দিয়েছেন, যত লোক বিজেপি কে ভোট দিয়েছেন, ওই সংখ্যক মানুষ যদি এবার বিজেপি কে ভোট দেয়, আমি 15,000 ভোটে এমএলএ জিতব। কি বুঝছেন এখন যে প্রতিষ্ঠান বিরোধী একটা মানুষের মধ্যে চলে এসছে, যে প্রতিষ্ঠান বিরোধী একটা নানা রকম দুর্নীতি। দেখুন, আমি জিতবো না,
কাশীপুরের মানুষ অতীন বাবুকে হারাবে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে অতীন ঘোষকে তার বাড়ি পাঠাবে, কারণ অতীন ঘোষ আজও 11 নম্বরের কাউন্সিলর। ওনার শরীর, হৃদয়, মন সারাক্ষণ 11 নম্বরের জন্য কাঁদে। কাশীপুর ওনার কাছে পলিটিক্যাল ট্যুরিজম। দলের কোনো অনুষ্ঠান থাকলে আসেন, মানুষের সাথে দুর্ব্যবহার করেন। ইভেন ওনার কর্মীরাও বলে, ওনার দলের লোকজনের সঙ্গে আপনি আলাদাভাবে কথা বলুন ক্যামেরা বন্ধ করে, দেখবেন তারা কি বলছে অতীন বাবুর সঙ্গে। আর আমার লড়াই তো ব্যক্তিগত অতীন ঘোষের সঙ্গে নয়, আমার লড়াই তৃণমূলের সঙ্গে। আমার লড়াই অতীন বাবুর যে 5 বছর যা করেছেন তার বিরুদ্ধে। আমি ব্যক্তিগত কুৎসা, নোংরা কথা, কুরুচিপূর্ণ আক্রমণ করার আমি বিরুদ্ধে। আমি মনে করি শিষ্টাচার রাজনীতিতে থাকা উচিত। তৃণমূল ওটা বারবার ভাঙে, কিন্তু তৃণমূল অন্যায় করলে আমাকেও করতে হবে, তো কোনো মানে নেই। রাজনীতিটা হয় উন্নয়নের প্রশ্ন আসে, কে কত উন্নয়ন করতে পারবে, রাজনীতিটা হয় ডেভেলপমেন্ট। এখন মানে বিরোধীদের একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করেছে যে এ রাজ্যে যদি বিজেপি আসে মাছ খেতে দেবে না, মাছ বন্ধ করে দেবে, এবং এরা প্রচারও চালাচ্ছে বিভিন্নভাবে। কি মনে হয় যে এইটাই মানুষ কি বিশ্বাস করবে, যেটা ভাতে মাছে বাঙালি? 22টা রাজ্যে বিজেপি সরকারে আছে, 12টা রাজ্যে এককভাবে আছে। কোন রাজ্যে মাছ মাংস বন্ধ হয়েছে আমি আপনাকে জিজ্ঞাসা করছি। তৃণমূল কি বললো না বললো তাতে কিছু যায় আসে? তৃণমূলকে আর কেউ গুরুত্ব দেয় না। তৃণমূলের কোনো এক্সিস্টেন্স নেই। তৃণমূল কোনো পার্টি নয়। তৃণমূল একটা প্ল্যাটফর্ম, যেখানে ক্ষমতার কে ভোগ করে নেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম, যার নেতৃত্ব মমতা ব্যানার্জি। যেখানে কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, কোনো কর্মসূচি নেই। না হলে একটা দল 15 বছর সরকার ছিল শব্দটা বলছি, সেই দল ভোটে যাচ্ছে। যে কোনো নেতা নেত্রী আপনি ভাষণ দেখুন, যদি 15 মিনিট কোনো নেতা বক্তৃতা করে, ইনক্লুডিং মমতা ব্যানার্জি, প্রথম 7-8 মিনিট নরেন্দ্র মোদী, অমিত শাহ, বাকি বিজেপি নেতাদের গালি দেন। পরের 4 মিনিট নির্বাচন কমিশনকে গালি দেবে, ইডি সিবিআই কে গালি দেবে, তারপরে কেন্দ্রীয় বাহিনীকে গালি দেবে। লাস্ট 3-4 মিনিট মানুষকে হুমকি দেবে। মানে নিজস্ব কোনো ইস্যু নেই, মানে ডেভেলপমেন্টের ইস্যু বা কোনো। তো দেখলেন তো, মুখ্যমন্ত্রী তো বললো যদি ক্ষমতায় আসি আবার দেখা হবে। পরের দিন ভাইপো কি বলছে, 4 মে তো অমিত শাহ থাকবে তো এখানে। তার মানে কি বোঝাতে চাইছে? কিন্তু এবার কি মনে হয় যে যেভাবে বৈতরণী এতদিন ধরে পার করে এসছে, ইলেকশন কমিশন যেভাবে রুলস রেগুলেশন বাইনারিটা সেট করে দিয়েছে, এবার কি মনে হয় সাধারণ মানুষ ভোট দিতে পারবে স্বতঃস্ফূর্তভাবে? দেখুন, ইলেকশন কমিশন কোনো বাইনারি সেট করেনি। ইলেকশন কমিশনের দায়িত্ব অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানো, এটা ওদের দায়িত্বের বর্তায়। তারা এমন পরিবেশ তৈরি করবে, মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ডিং তৈরি করবে, এটা ওদের কাজ। যা করছেও সেটা এবার চোখেও পড়ছে, যে এবার যেভাবে এরিয়া ডমিনেন্সের কাজ চলছে, যেভাবে মার্চ পাস্ট চলছে, রুট মার্চ চলছে, মানুষ দেখছে। সাধারণ মানুষের নিশ্চিতভাবে কনফিডেন্স বাড়বে। বিদেশ দা, আমাদের লাস্ট শেষ প্রশ্ন, শেষের দিকে এসে গেছি। শেষ প্রশ্ন, যে এখন একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে এবং মানুষ একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কারণ যেভাবে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে বিভিন্ন বিষয়ে মানুষ এখন তিতিবিরক্ত। তো সেই জায়গা থেকে আপনি যদি বিধায়ক হয়ে যাওয়ার পর আপনার 3টে গোলস বলুন, যে আপনার বিধানসভা এলাকায় আপনি করতে চাই ডেভেলপমেন্ট, যেটা আপনার চোখে পড়েছে যে মানুষ। ডেভেলপমেন্ট তো আপনি তখন করবেন যখন ডেভেলপমেন্টের পরিবেশ তৈরি হবে। আমার প্রথম কাজ হবে আমার এলাকা থেকে যত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আছে তাদেরকে উৎখাত করা, কাজ নাম্বার 1। কাজ নাম্বার 2 হবে তালা ঝিল পার্ক, যেটা আছে একটা, সেটাতে একটা জাতীয় স্তরের সুইমিং পুল তৈরি করা, যাতে ওই অঞ্চলের ছেলে মেয়েরা সুযোগ পাবে, ভবিষ্যতে তারা ভালো স্পোর্টস ফিল্ডে সেটাকে রিপ্রেজেন্ট করবে। আমি ওই অঞ্চলে একটা টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন একাডেমি একটা তৈরি করব। টালা পার্কের যে পুরনো টালা পার্ক যেখানে ক্রিকেট খেলা হতো, সেই টালা পার্ককে পুরোপুরি ভাবে সংস্কার করে আমি টালা পার্ককে মানুষের জন্য ফিরিয়ে দেবো। ওই এর সঙ্গে 4B বাস স্ট্যান্ড থেকে 4B
বাসটা বন্ধ হয়ে গেছে, ওটা চালু করবো। 11 বাস স্ট্যান্ড, দমদম থেকে 11 বাসটা চালু করবো। টালা ব্রিজের ওপর একটা বাস স্টপেজের লোকেদের দাবি, দীর্ঘদিনকার দাবি ওখানে ছিল। আজকে মানুষকে ঘুরে যেতে হয়, তারা প্রপারলি গিয়ে বাসে উঠতে পারেন না। ওই বাস স্টপেজটা যাতে হয় তার জন্য আমি চেষ্টা করি। এরপরে তো বাকি কোনো কাজ করবো। না, ওই এলাকায় সিপিএম যেটা শুরু করেছে সেইখান থেকেই ওরা আবার সেইটাকে ধরে নিয়ে সিপিএম এগিয়ে যেখান দিচ্ছে থেকে শেষ করেছে, যে তৃণমূল ওখান থেকে শুরু করেছে। সিন্ডিকেট রাজ। যে গোটা কাশীপুর জুড়ে এখন অবৈধ বিল্ডিং বানানো হচ্ছে একমাত্র ব্যবসা। বস্তি জমিগুলোতে এক একটা বাড়ি তৈরি হচ্ছে, যে বাড়িগুলো অবৈধভাবে G4 তৈরি হয়ে যাচ্ছে। কি করে ওখানে G4 পাওয়া যায় নেক্সট টু মানে আমার মানে ইম্পসিবল, এটা বোঝার এর মধ্যে থেকে বাইরে। আপনি গিয়ে দেখুন 2500 থেকে 3500 টাকায় বিক্রি হচ্ছে, 200 টাকা কাউন্সিলর নেয়, 200 টাকায় পুলিশ নেয়, পার স্কোয়ার ফিট 200, হ্যাঁ, পার স্কোয়ার, 200 টাকা কর্পোরেশন। আর আমার এই কেন্দ্রে এমন একজন কাউন্সিলর আছে যে ওই 200 টাকা নেওয়ার পরে সিমেন্টটাও সেই দেয়। তার স্ত্রী বড় বড় কথা বলছে, হুমকি দিচ্ছে লোকজনকে, প্রকাশ্য টিভি ক্যামেরার সামনে হুমকি দিচ্ছে। ফেসবুক সে ভরে গেছে ওই ভিডিও। কালকে বক্তৃতা করে বলছে 4ঠা মের পর এখানে থাকবেন তো। মানে এই পর্যায়ে মানে হ্যাঁ, মানে মানুষের থেকে কি আস্থা হারিয়ে ফেলছে মানে না হলে এটা কেউ করে? মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে 1 মিনিটে 12টা 13টা বাজিয়ে দেবে একটা কমিউনিটি। তার মানে মুখ্যমন্ত্রী জানে যে তারা এটা করে, তো তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কি করেছে? ওনার সঙ্গে মানুষ নেই, পায়ের তলায় মাটি নেই বলেই তো এই হুমকিটা দিলেন। আই এম দ্য অনলি সেভিয়ার। এটা তো অন্যভাবে বলা যেতে পারতো এই কথাটা। দাদা আপনি এইমাত্র বললেন যে ওইখানকার ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যে মানে যে অবক্ষয় হয়েছে কাশীপুর, ছোট শিল্প, মাঝারি শিল্প, গোডাউন গুলো, প্রত্যেক সেইগুলো কি কটা এলাকায় তৃণমূলের তোলাবাজদের কাছে ওরা অতিষ্ঠ। আগে কি ছিল, সিপিএম এর সময় স্পেসিফিক 1-2 দায়িত্বে থাকতো। প্রায় সব জায়গায় ওদের একটা কমিটি ছিল, ওই কমিটির প্রেসিডেন্ট। এখন তো এরা যত নেতা তত গুণগুরু, আর সবাইকে পয়সা দিতে হয়। রোজগার কত পয়সা ওরা দেবে? একটা স্বচ্ছ প্রশাসন আসলে ওইটা কি সম্ভব পুনরুদ্ধার করা, আবার সেই ইন্ডাস্ট্রিটা ফিরিয়ে আনা বা মুশকিল আছে, কিন্তু তা হবে না এটা বলা যেতে পারে। কারণ দেখুন পপুলেশন এমন ভাবে বেড়েছে না, যে এখন একদল মানুষ চায় ওখান থেকে সিমেন্টের গোডাউনটাই উঠে যায়। কারণ ওই যে সিমেন্ট বালি যে উড়ছে, তাতে অনেকে শ্বাসকষ্ট হচ্ছে। তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা তুলে দেবো এখান থেকে সাইডে, কিন্তু এর উল্টো দিকের সমস্যাটা হচ্ছে কয়েক হাজার পরিবার ওই ট্রান্সপোর্টিং এর সাথে যুক্ত, তাদের সংসার চলে ওইটার উপরে চলে। এবার শুধু ট্রাক তো চলছে না, সিমেন্ট নামছে, তার জন্য লোডিং আনলোডিং এ লেবার আছে, গাড়িওয়ালারা আছে, পেট্রোল পাম্প ওখানে আছে। তারপরে ওইখান থেকে সিমেন্ট বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, এবার অন্য জায়গায় ধুলো করে নিয়ে যাওয়ার কথা উঠছে, এবার অন্য জায়গায় গেলে ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে। এই ট্রাক ওনার্সরা তো আর ধুলো করে নিয়ে গেলে গাড়ি চালাতে পারবে না। তো প্লাস মাইনাস দুটোই আছে। একদিকে যখন আপনি স্বাস্থ্যের কথা চিন্তা করবেন, তখন মনে হবে যেটা হলে ভালো হয়। আবার আমরা কাউকে কাজ তো দিতে পারছি না, এটা করলে আবার অনেকের হাতে কাজ যাবে। আমাদের অনুষ্ঠানের এখানেই শেষের দিকে আপনার মানে যেহেতু আপনি কাশীপুরের ভূমিপুত্র, তো আপনার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ যে কাশীপুরের যখন আপনি বিজয়ী হবেন তখন আপনি এলাকার মানুষ আপনাকে এরকম না যে আপনি অন্য জায়গাকার ভোটার, তাদের উত্তর দিতে পারবেন না, চলে যাবেন, পালানোর কোনো জায়গা নেই, মানে কোনো না মানে আসিনি। না সেটাই না, জায়গাও নেই যেহেতু আপনি সেখানকার, যাবেন কোথায় নিজের ঘর ছেড়ে? মানে যদি অন্য কোনো কেউ আসতো সে নয় চলে যেত তার কেন্দ্রে মানুষের সঙ্গে। এটা আপনার কাশীপুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে অতীন বাবু যেখানে থাকেন তাকে পাকাপাকি ভাবে 11 নম্বরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নেই। উনি 2001-এ হেরেছেন, 2006-এ হেরেছেন, 2026-এ হারবেন, নিশ্চিত থাকুন। 4ঠা মে আমি আপনার সাথে কথা বলবো। আমাদের এটা একটা
হাই ভোল্টেজ লড়াই, একদিকে হেভিওয়েট আর একদিকে ভূমিপুত্র। না না, ওজন ওনার খুব বেশি নেই, মোটামুটি আমরা দুজনে সমান সমানই আছি। না না, মানে যেহেতু উনি হ্যাঁ, উনি আমার ডেপুটি চেয়ে মেয়র আমার ছিলেন। হ্যাঁ, আছেন, উনি আমার চেয়ে বয়সে বড়, রাজনীতিটা আমার থেকে বেশি দিন করেছেন, হ্যাঁ, হ্যাঁ। এর বেশি আর কিছু নেই। তো সেক্ষেত্রে মানে জনতা জনার্দনই ডিসিশন নেবে। তবে এ কথা অনস্বীকার্য যে একটা বিশালভাবে প্রতিষ্ঠান বিরোধী মানুষের মধ্যে এসে গেছে। যে জায়গা থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন আমাদের রিতেশ তেওয়ারি, বিজেপি প্রার্থী। রিতেশ দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার এখন মানে আমাকে শ্বাস ডাকার নেওয়ার জন্য। সময় নেই। হ্যাঁ, তা সত্ত্বেও এতটা মানে মূল্যবান সময় দিয়ে মানে সময় নিয়ে এখানে এসছেন, আমাদের থ্যাংক ইউ। স্টুডিওতে এসছেন, অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, এতদিন মানে এতক্ষণ ধরে আপনারা দেখছেন। আপনাদের চোখ থাকুক রাষ্ট্রদর্পণে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে নেবেন, এবং আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাবেন। নমস্কার।